বাঁধ ভেঙে ফেনীতে ডুবছে বীজতলা, ভেসে যাচ্ছে পুকুরের মাছ। 10 বছরে 700 কোটি টাকা খরচেও ভাগ্য বদলায়নি সিলেট নগরীর। অপরিকল্পিত প্রকল্পে জলে যাচ্ছে অর্থ। যার কাছে যা নিয়ে পারে তাই না, 100 টাকা আধা ঘন্টা পরে 120 টাকা হয়ে যায়। সংকটের অজুহাতে 2 মাসে দ্বিগুণ বেড়ে পেঁয়াজের কেজিতে সেঞ্চুরি। বাজারে অস্থিরতার মধ্যেই ভবিষ্যতে রপ্তানির গল্প কৃষি বিপণনের, বছরব্যাপী উৎপাদনের পরামর্শ। নিষিদ্ধ ঘোষণার 2 যুগ পরও রমরমা প্লাস্টিকের ব্যাগ। খোদ ঢাকায় প্রতিদিন 2.5 কোটি পলিথিন ব্যবহার। পাটের ব্যাগ উদ্ভাবন হলেও মেলেনি বিনিয়োগ, থামছে না পরিবেশের ক্ষতি। চাঁপাইনবাবগঞ্জের আমের বাজারে 52 থেকে 54 কেজিতে মন। ব্যবসায়ীদের দৌরাত্মে অসহায় বাগানীরা। বছরের পর বছর অনিয়ম চললেও নির্বিকার প্রশাসন। এবং রাজশাহী থেকে ভারতের কলকাতা রুটে চালু হচ্ছে ট্রেন। ভোগান্তি কমবে ভ্রমণ পিপাসু ব্যবসায়ী ও রোগীদের। যোগাযোগের নতুন মাত্রায় খুশি স্থানীয়রা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। 10 বছরে 700 কোটি টাকার বেশি খরচ করা হয়েছে, কিন্তু ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি সিলেটের মানুষের। বৃষ্টি হলেই জলাবদ্ধতার ভোগান্তি, ঢল নামলেই বন্যা, প্লাবন। প্রতি বছর যেন অনিবার্য বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে সিলেটবাসীর জন্য। প্রকল্প গ্রহণ করা হলেও কোনো কাজই হচ্ছে না বলে দাবি তাদের। আমিনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। জলাবদ্ধতাকে সঙ্গী করে সীমাহীন ভোগান্তি নিয়ে চলছেন সিলেটের নিম্নাঞ্চলের মানুষ। মৌসুমি ভারী বৃষ্টিপাত সড়ক ডুবিয়ে দিচ্ছে মুহূর্তেই, তাই চলাচলে কষ্টের কোনো শেষ নেই। পানি ঢুকে যায়, গিয়ারবক্সে পানি ঢুকে যায়, আডু পানির মধ্যে কার এসব ব্যবস্থা আছে কিটা করতাম তে। নগরবাসীর এই সমস্যার সমাধানে প্রতি বছর নানা প্রকল্প বাস্তবায়ন করছে সিটি কর্পোরেশন। ড্রেনেজ ব্যবস্থা ও খাল উদ্ধার সহ গেল 10 বছরে পানি নিষ্কাশনে নানা প্রকল্পে ব্যয় হয়েছে 500 কোটি টাকা, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। কাজ করে ঠিক আছে, কিন্তু কাজ করলে যে ওগুলা ভালো ওইগুলা করুন না। 2 দিন পরে পরেও পানি উঠে যায়, শুনি অনেক উন্নত হলো, খাম হলো, কিন্তু এটা খাম হয়ে তো লাভ নাই। প্রকল্প গ্রহণ আর বাস্তবায়ন করতে থাকা রুটিন কাজের মতো হলেও পরিকল্পিত কোনো কাজই হচ্ছে না বলে দাবি সুধীজনদের। কাজের যে মান সেটা যদি নিশ্চিত না করা যায়, তাহলে ওয়াটার ডেভেলপমেন্ট করুক, সিটি কর্পোরেশন করুক, সেটা কিন্তু যথাযথ হবে না। পানি উন্নয়ন বোর্ড বলছে বন্যা প্রতিরোধে একমাত্র নদী খননই সমাধান নয়। পুকুরটা ভরাট করে জলাশয়গুলো বা যেগুলো মার্সিল্যান্ড ছিল সেগুলো ভরাট করে বিভিন্ন প্রতিষ্ঠান করতেছেন। এগুলো প্রকৃতিকে আপনি অ্যাটাক করতেছেন, বৈরী আচরণ, সে প্রকৃতি বৈরী আচরণ করতেছে। সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থায় 10 বছরের খরচ আগের চেয়ে নাগরিকদের স্বস্তি দিচ্ছে বলে দাবি ভারপ্রাপ্ত মেয়রের। বন্যা কবলিত কোনো ফান্ড দেওয়া হয়নি আমাদেরকে। উন্নয়ন শহর উন্নয়নের যে ফান্ড দেওয়া হয়েছে, এই ফান্ড থেকেই কিন্তু আমরা এই 500 কোটি ড্রেনের নিচে আমরা ব্যয় করেছি। আবহাওয়া অফিস বলছে গেল কয়েক বছরের চেয়ে এবছর সিলেট অঞ্চলের বৃষ্টিপাতের ধরন বদলেছে। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। বাঁধ ভেঙে ফেনীতে ডুবছে বীজতলা, ভেসে যাচ্ছে পুকুরের মাছ। এদিকে 10 বছরে 700 কোটি টাকা খরচেও ভাগ্য বদলায়নি সিলেট নগরের। পানিবন্দী বহু মানুষ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ফেনীর পরশুরামে আছেন রিপোর্টার আতিয়ার সজল এবং সিলেটের সোভানী ঘাটে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম। শুরুতেই সরাসরি যাচ্ছি সজলের কাছে। গত সোমবার রাতে যে পানি ঢুকে এবং মুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে যে 5টি জায়গায় ভেঙেছিল মুহুরী নদীর বাঁধের, সেই 5টি ভাঙা অংশ দিয়ে কিন্তু পানির প্রবেশ এখনও অব্যাহত রয়েছে। আমরা রয়েছি যে পরশুরামের শালধর এলাকায়, যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে নদী থেকে পানি এসে কিভাবে বাঁধের ভাঙা অংশ দিয়ে হু হু করে প্রবেশ করছে, এবং এই যে পানি প্রবেশের কারণেই কিন্তু এখন মাঠে কিন্তু আমন বীজতলা রয়েছে। সেই আমন বীজতলা কিন্তু তলিয়ে গিয়েছে, এবং শুধু তলিয়ে যায়নি, এবং স্রোতের তোড়ে কিন্তু অনেক আমন বীজতলার যে বীজ তা কিন্তু ভাসিয়ে নিয়ে গিয়েছে, এবং ভাসিয়ে নেওয়ার কারণে কিন্তু এই কৃষক যেটা বলছে, তারা কিন্তু এই সকল বীজ যদি পানি টেনেও যায় তাহলে তো কোনো কাজে আসবে না। আবার যদি যে অংশে ভেসে না যায়, যদি 2-1 দিনের মধ্যে যদি সেখানে পানি টেনে যায়, তাহলে হয়তো কিছুটা কাজে আসতে পারে। তবে কৃষি বিভাগ বলছে ফেনীর পরশুরাম এবং ফুলগাজী এই দুটি উপজেলাতে মোটামুটি বীজতলা এবং যে
এখন গ্রীষ্মকালীন সবজি সব মিলে কিন্তু প্রায় 30 হেক্টরের মতো আক্রান্ত হয়েছে এবং পানি যেহেতু এখনও মাঠে রয়েছে তলিয়ে গিয়েছে, যার কারণে তারা আসলে বলতে পারছেন না যে ক্ষতির পরিমাণটা কেমন। এটি কি আংশিক ক্ষতি হয়েছে নাকি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি মূলত পানি নেমে যাওয়ার পরে বলতে পারবে। আর মৎস্য বিভাগ যেটা বলছে যে এই দুটি উপজেলায় কিন্তু 2.5 শতাধিক পুকুর এবং 50টিরও বেশি মাছের যে প্রজেক্ট বা ঘের, সেখানে কিন্তু তলিয়ে গিয়ে মাছ ভেসে গিয়েছে, যার ক্ষতি কমপক্ষে 60 লাখ টাকারও বেশি বলে দাবি করছে। তবে স্থানীয় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা বলছেন তাদের যে পরিমাণ মাছ এবং ভেসে গিয়েছে বিভিন্ন পুকুর এবং মৎস্য ঘের থেকে, তা কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। এবং আপনাকে যদি বলি এই ক্ষতিটি কিন্তু প্রতি বছরই একাধিকবার এখানে হয় এবং প্রতি বছর একাধিকবার বাঁধ ভাঙে। সে একাধিকবার বাঁধ ভাঙলে কিন্তু সেই বাঁধ মেরামতের নামে পানি উন্নয়ন বোর্ড একটি বড় অঙ্কের বরাদ্দ নেয়। সেই বরাদ্দ দিয়ে কিন্তু সেই বাঁধের পাশের মাটি দিয়ে কিন্তু বাঁধ আবার মেরামত করে, আবার পরবর্তী বর্ষার সিজনে কিন্তু আবারও সেই কিছু কিছু জায়গায় হয়তো পাশের একটি জায়গায় ভেঙে আবারও সেই দুর্ভোগ সৃষ্টি হয়। যদিও গতকাল যে পানি সম্পদ প্রতিমন্ত্রী যিনি এসেছিলেন জাহিদ ফারুক, তিনি যেটা আশ্বাস দিয়েছেন যে আগামী বর্ষা মৌসুমের আগেই 835 কোটি টাকা ব্যয়ে এই বাঁধটি পুনরায় বা মেরামত করে বা যেভাবে স্থায়ীভাবে একটা সমাধান করা যায় তার একটা ব্যবস্থা তারা করবে। যদিও স্থানীয়রা এই আশ্বাসটি বারবার শুনে আসছে প্রতি বছর, কিন্তু তারা চান এই আশ্বাস নয়, এটির বাস্তবায়ন। আমরা এখন চলে যাব যে সিলেটের যে সেখানে বন্যা পরিস্থিতি জানাতে রয়েছেন আমাদের আরেক সহকর্মী আমিনুল ইসলাম। দফায় দফায় সিলেটের নিম্নাঞ্চলের মানুষের কিন্তু প্লাবিত অংশে চলাচলে ভোগান্তি বাড়ছে এবং ক্রমাগত হারে বৃষ্টি হচ্ছে, অনেক সময় বৃষ্টি ছাড়ছে, কিন্তু এই যে অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। আপনারা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন সিলেটের সদর উপজেলার আমরা নিম্নাঞ্চলের একটি এলাকায় রয়েছি। এই এলাকার মানুষের গেল 3 থেকে 4 দিন যাবৎ প্রায় একই অবস্থা, এরকম সড়ক ডুবে রয়েছে, চলাচলে মানুষের ভোগান্তি বাড়ছে। তো এই ভোগান্তি নিয়ে আসলে তাদের নিত্য প্রয়োজন সারতে মানুষজন বেরোচ্ছেন। ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলোর সামনেও পানি, এবং এই পানি মারিয়েই ক্রেতা বিক্রেতাদের প্রতিদিনকার যে চিত্র, তাদের যে বাণিজ্য সেটিও তারা চালিয়ে নিচ্ছেন। তো এইভাবেই আসলে সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, সীমান্তবর্তী যে এলাকাগুলো, সেই এলাকাগুলোর মানুষের এই দুর্ভোগের চিত্র কিন্তু আমরা দেখছি। এবং একটি উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে এই থেকে বৃষ্টিপাতের কারণে তারা যেটি লক্ষ্য করছেন, গেল 1 বছরের বৃষ্টিপাত যেটি 1 বছরে হওয়ার কথা, সেটি 3 থেকে 4 মাসের মধ্যে এমন বৃষ্টিপাত হচ্ছে সিলেটে, যেটি গেল কয়েক বছরে তারা দেখেননি। এবং আগামী 7 থেকে 8 দিন পর্যন্ত এরকম বৃষ্টিপাত চলবে এবং ভারতের যে মেঘালয়ের বৃষ্টিপাত হচ্ছে এর ঢল কিন্তু নদীগুলো দিয়ে নামছে। আপনারা জানেন যে সিলেটে প্রায় 11টি পয়েন্টে বিপদসীমার পানির যে রিডিং সেটি কিন্তু তারা পর্যবেক্ষণ করেন। এখন পর্যন্ত প্রায় 6টির বেশি পয়েন্টে কিন্তু পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। তো এই ছিল আসলে আমার কাছে সিলেট থেকে বন্যা পরবর্তী এবং বন্যা প্লাবনের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেট ও ফেনীতে। 2 মাসে দাম দ্বিগুণ বেড়ে পেঁয়াজের ঝাঁজ ঠেকেছে সেঞ্চুরিতে। মূলত কৃষি বিভাগের গোজামিল তথ্যের কারণেই বাজার নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পণ্যটির। চাহিদার চেয়ে উৎপাদন বেশি, আবার সঠিক পরিচর্যার অভাবে নাকি নষ্ট হয় 25 থেকে 30%। অথচ কোনো কৃষক কখনো দাবি করেননি জমিতে নষ্ট হয়ে যায় পেঁয়াজ। এ অবস্থায় কৃষি বিপণন অধিদপ্তর রফতানির দুঃস্বপ্ন দেখছে। সাইফুল ইসলামের রিপোর্ট। কৃষি বিভাগ বলছে দেশে বছরে পেঁয়াজের চাহিদা 30 লাখ মেট্রিক টন, আর 2023-24 অর্থ বছরে উৎপাদন হয়েছে 34 লাখ টন। হিসাব অনুযায়ী চাহিদার বিপরীতে উৎপাদন 4 লাখ টন বেশি। তবে গোজামেল তথ্য দিয়ে বলা হয়েছে সঠিক পরিচর্যার অভাবে নষ্ট হয় 25 থেকে 30%, অর্থাৎ প্রায় 8 থেকে 10 লাখ মেট্রিক টন। তাই আমদানি করতে হয় 7 থেকে 8 লাখ মেট্রিক টন। আজ পর্যন্ত কোনো কৃষক অভিযোগ করেননি তাদের জমির পেঁয়াজ বিক্রির আগেই নষ্ট হয়ে গেছে। দেশের বাজারে আমদানি কম আর উৎপাদিত পেঁয়াজের সরবরাহ সংকট থাকায় কেজি ঠেকেছে সেঞ্চুরির ঘরে। ব্যস্ত আছে এখন 100 টাকা, আধা ঘন্টা পরে 120 টাকাও হয়ে যায়, আবার 80 টাকাও হয়ে যায়। কিন্তু এটা যে কেন হলো ওইটা কেউ যাচাই করে না। ব্যবসায়ীরা তো আজকাল ডাহাত, বুঝছেন, আজকাল ডাহাত দেখা গেলে একজন যার কাছে যা নিয়ে পারে তাই না, গৃহস্থকের কাছে যা আছে ওরা আস্তে আস্তে বেচতেছে।
একবারে নামাতেছে না। উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, তাহলে আমদানি ছাড়া বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? জবাবে কৃষি বিপণন অধিদপ্তর বলছে, এজন্য দেশে 450-র বেশি মডেল ঘর তৈরি করা হয়েছে। তাতে পেঁয়াজ নষ্টের পরিমাণ কমবে আর সরবরাহ বাড়বে। 4.5 লাখ টাকা করে আমরা একটা ঘর বানিয়ে দিচ্ছি কৃষক দলকে। ওখানে 1-2% মাত্র লস হয়, যেখানে আগে ছিল আপনার 25-30%। আমরা যেসব এলাকাতে এখনো যেতে পারি নাই, সেই এলাকাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই ঘরগুলো বানানোর উদ্যোগ নিয়েছে। আমরা আশা করতে পারি ভবিষ্যতে বাংলাদেশে যে পেঁয়াজ উৎপাদন হবে সেটা আমাদের দেশীয় চাহিদা তো পূরণ করতে সক্ষমই হবে, পাশাপাশি আপনার বিদেশেও কিন্তু আমরা রপ্তানি করতে পারবো। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, হালিয়ার মুড়ি কাটা এই দুবার উৎপাদনে না গিয়ে বছরব্যাপী উৎপাদন করার পরিকল্পনা করা উচিত। তাদেরকে যদি আমরা প্রশিক্ষণ দিতে পারি, তাদেরকে যদি আমরা প্রণোদনা দিতে পারি, তাদেরকে বীজ সার সেচের ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু আমরা গ্রীষ্মকালে কিন্তু একটা বিশাল পরিমাণ আমরা পেঁয়াজ আমরা উৎপাদন করতে পারব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, গত 10 বছরে দেশে পেঁয়াজের উৎপাদন বেড়েছে 15 লাখ মেট্রিক টন, আর আবাদি জমির পরিমাণ বেড়েছে শতকরা 50%। 2011-12 অর্থ বছরে পেঁয়াজ উৎপাদন হয় 20 লাখ মেট্রিক টন, আর বর্তমানে হচ্ছে তার দ্বিগুণ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পেঁয়াজের বাজার পরিস্থিতি জানতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী সাইফুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। পরিস্থিতি যেমনটি আপনার রিপোর্টে দেখছিলেন যে দরদামের বিষয়টি বাজার কিন্তু এখনো পর্যন্ত স্থির হয়নি, এখনো সেই সেঞ্চুরিতেই কিন্তু বিক্রি হচ্ছে পেঁয়াজ। যেমনটা আমরা বলতে পারি যে দেশের বাজারে এখনকার যে রাজধানী বাজার, আমরা রাজধানীর কারওয়ান বাজারে আছি, সেই বাজারে 1 কেজি পাবনার যে পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে সর্বোচ্চ 100 টাকা করে, আর অন্য দিক থেকে যদি ফরিদপুরের কথা বলি আমরা, সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকার মধ্যেই। তবে আসলে এই যে গোজামিল তথ্যের যে আমরা একটা বিষয় কিছুক্ষণ আগে দেখলাম, এই গোজামিল তথ্যের কারণে কিন্তু আসলে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কারণ হচ্ছে যে কী পরিমাণ উৎপাদন হচ্ছে, সেটি যখন উৎপাদন হয়ে বিভিন্ন পর্যায়ে আসে তখন ওটির ওজনটা কমে। কাঁচা পেঁয়াজ থেকে যখন পেঁয়াজটি শুকনো হয় তখন কিন্তু ওজনটা কমার কারণেই কিন্তু আসলে একটা তথ্যের একটা ঘাটতি থাকে। তবে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখন কিন্তু বাজারে শুধুমাত্র আমরা হালি পেঁয়াজ দেখতে পাচ্ছি, আর ইন্ডিয়ান জাত অল্প কিছু পরিমাণে দেখা যাচ্ছে। তবে অন্য দিক থেকে আমরা বলতে পারি যে আগামী 3 থেকে 4 মাস পরে হচ্ছে যখন মুড়িকাটা পেঁয়াজের উৎপাদন করবে কৃষক, তখন কিন্তু সেটি আস্তে আস্তে প্রায় জানুয়ারি পড়বে। কেননা হচ্ছে যে আমরা এর মধ্যে কিন্তু আসলে প্রায় 6 থেকে 7 মাসের একটা গ্যাপ থাকে, যেটা আমরা বলতে পারি যে ফেব্রুয়ারি বা মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত যে গ্যাপটা থাকে, এই গ্যাপের মধ্যে কিন্তু আসলে কৃষকের কাছে সংরক্ষিত পেঁয়াজ কিন্তু বাজারে আমরা দেখতে পাই। তবে সর্বোপরি বলা যায় যে আসলে এই যে আমদানি যেটিও আমরা দেখলাম যে গত অর্থ বছরে 7 থেকে 8 লাখ মেট্রিক টন আমদানি করা হয়েছে ভারত থেকে বা বিভিন্ন রাষ্ট্র থেকে। সব কিছু বলা যায় যে আসলে এই যে আমদানি নির্ভরতা থেকে আসলে আমাদেরকে কমে আসতে হলে সর্বোপরি বলা যায় যে কৃষক যে সংরক্ষণাগার যে প্রস্তুতি বা সংরক্ষণাগার যে প্রয়োজন, সেই বিষয়টা কিন্তু সরকারের নীতি নির্ধারকরা কিন্তু আসলে নিয়ে আসতে পারে। কারণ হচ্ছে পেঁয়াজ সংরক্ষণের অভাবেই কিন্তু আসলে দেখা যায় যে আমরা বাজারে পেঁয়াজের যে ঘাটতি থাকে বা বাজারে সংরক্ষণের অভাবে কিন্তু আসলে সর্বোপরি বলা যায় যে যখন কৃষকের হাতে বিপুল পরিমাণে পেঁয়াজ থাকে, সংরক্ষণ করতে না পারার কারণে কিন্তু আসলে বাজারে কম দামের প্রবণতা থাকে। যখন সংরক্ষণ করার পরবর্তী দেখা যায় যে ফরিয়া বা আড়তদারদের হাতে পেঁয়াজ চলে যায়, তখন কিন্তু বাজারে একটা উচ্চ মূল্য ক্রেতারা কিনতে পায়। তবে এখনও কিন্তু আসলে সেই পরিস্থিতি বিরাজমান। এর মধ্য দিয়ে কিন্তু আসলে ভোক্তা অধিকার সরকার, অন্যান্য দেশের প্রতিষ্ঠান তাদের কিন্তু কার্যক্রম চলমান রাখার আহ্বান কিন্তু ক্রেতাদের। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর কারওয়ান বাজারের সর্বশেষ। রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত ছিলাম। নিষিদ্ধ ঘোষণার 2 যুগ পরও রমরমা প্লাস্টিক ব্যাগ বা পলিথিনের ব্যবহার। পরিবেশ বাঁচাও আন্দোলনের তথ্য, প্রতিদিন খোদ ঢাকায় ব্যবহার হচ্ছে 2.5 কোটির বেশি পলিথিন। দূষণ রোধে পাটের মোড়ক বাধ্যতামূলক করা হলেও বাজারে তা কার্যকর করা যায়নি। জিন্নাতালা যশোয়ার রিপোর্ট। সবজি বাজার থেকে মাছের আড়ত কিংবা মুদি দোকান, পণ্য বেচাকেনায় দেদারসে ব্যবহার হচ্ছে পলিথিন ব্যাগ। পরিবেশবাদী সংগঠন পবা বলছে, বাজার সদাই সহ দৈনন্দিন বিভিন্ন কাজে শুধুমাত্র রাজধানীতেই প্রতিদিন ব্যবহার হচ্ছে 2.5 কোটির বেশি পলিথিন ব্যাগ। ছাই ফেলানোর সময় ভাঙা কুলার আদর, এই প্রবাদ বাক্যের সাথে মিল আছে পলিথিন ব্যবহারেও। কাজ শেষে যত্রতত্র ফেলা পলিথিন রাজধানীর জলাবদ্ধতা এমনকি পরিবেশ দূষণের অন্যতম বড় কারণ। এই কারণ বাজারে যে 10 মিনিট বৃষ্টি হলে পানিটা বাইসা থাকে, রোডঘাট তলিয়া থাকে,
একমাত্র এই পলিথিনের কারণে। এই যখন অবস্থা, তখন 2002 সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে আইন করে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছিল প্লাস্টিক বা পলিথিন ব্যাগ। শুধু তাই নয়, 2010 সালে 11টি পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক করে আইন করে সরকার। পরে 19টি পণ্যে তা বাধ্যতামূলক করা হয়, কিন্তু বাস্তবে পলিথিনের ব্যবহার কমাতে তেমন প্রভাব ফেলেনি। পলিথিন আগে যখন না ছিল তখন আমরা ওই যে খাকি ঠোঙ্গা, বিভিন্ন ধরনের ঠোঙ্গা ব্যবহার করা হইতো। এখন মনে করেন বৃষ্টির দিন ওই সবাই পলিথিনই চায়। এটার পরিবর্তে বাজারে এখনো কিছু আসেনি। প্লাস্টিকের ব্যাগ আসলে দাম অনেক কম, কাপড়ের ব্যাগ তো দাম বেশি। 2016 সালে পলিথিনের বিকল্প পাটের সোনালী ব্যাগ উদ্ভাবন করে হইচই ফেলে দেন বাংলাদেশি বিজ্ঞানী মোবারক আহমদ খান। তবে বাস্তবতা হলো, দীর্ঘ 8 বছরেও সোনালী ব্যাগের বাণিজ্যিক উৎপাদনে কোনো বিনিয়োগ পাওয়া যায়নি। বাধ্য হয়ে 100 কোটি টাকা ব্যয়ে জেনারেল লতিফ বাওয়ানি জুট মিলে সোনালী ব্যাগের অত্যাধুনিক কারখানা স্থাপনের উদ্যোগ নেয় সরকার। জিওবি ফান্ড থেকে 100 কোটি টাকা নিয়ে একটা প্রকল্প নিচ্ছি। সেখানে আমরা সোনালী ব্যাগ উৎপাদনের জন্য প্রাথমিকভাবে একটা কারখানা স্থাপন করব। পলিথিন ব্যবহার বন্ধে সরকারি উদ্যোগ যখন মুখ থুবড়ে পড়েছে, তখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও পালন হচ্ছে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। জনসচেতনতা বৃদ্ধির বুলি বাদ দিয়ে প্লাস্টিক বা পলিথিনের ব্যবহার বন্ধে কঠোর আইন প্রয়োগের তাগিদ দিলেন পরিবেশবিদরা। সচেতনতা দিয়ে সবকিছু হয় না, আইন প্রয়োগ করতে হয়। আমরা উন্নত বিশ্বেও দেখি আইন আছে, তারা প্রয়োজনে সেই আইন প্রয়োগ করে। আমাদের যেহেতু আইন আছে পলিথিন ব্যবহার নিষিদ্ধ, তাহলে সেই আইন প্রয়োগ করতে হবে। বিকল্প হিসেবে কাগজ, কাপড় ও পাট দিয়ে তৈরি ব্যাগে এখনই জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। বাজারে প্লাস্টিক ব্যাগ ব্যবহারের খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী জিন্নাতারা জশোয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। প্লাস্টিকের ব্যাগ পরিবেশের জন্য এমন এক গলার কাঁটা, যার ক্ষতিকর দিকগুলো সবাই জানলেও তাকে পুরোপুরি উপড়ে ফেলা যাচ্ছে না। তাই তো এখনও বাজারে সর্বত্র দেখা যাচ্ছে যত্রতত্র প্লাস্টিক ব্যাগের অবাধ ব্যবহার। তবে এখানে মজার বিষয় যে আজ থেকে প্রায় 2 যুগ আগেই কিন্তু প্লাস্টিকের ব্যাগের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল বাংলাদেশে। তখন পুরো বিশ্বেই কিন্তু বাংলাদেশ আলোচনার কারণ হয়েছিল, কারণ প্লাস্টিক নিষিদ্ধ করার কারণে। তখন 3-4 বছর যেভাবে প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করা গেছিল এবং এর বিকল্প বাজারে এসেছিল এবং সেই অনুযায়ী বাজারে বিকল্প ব্যাগ দেখা যাচ্ছিল, তার কয়েক বছর পর কিন্তু সেই চিত্র আর দেখা যায়নি। এবং এত বছর পর এখন যেমনটা দেখা যাচ্ছে যে প্লাস্টিকের ব্যাগে বাজার ছয় লাভ, বরঞ্চ দিনের পর দিন প্লাস্টিক ব্যাগের ব্যবহার বেড়েই চলছে। এবং সেক্ষেত্রে যদি বলি, মুদি দোকান থেকে সবজির দোকান কিংবা বড় বড় চালের দোকান, মাছ মাংসের দোকান, যেখানেই হোক না কেন 2 টাকার পণ্য থেকে শুরু করে 200 টাকার পণ্য, যেমন ধরনের পণ্যই হোক না কেন, প্লাস্টিক ব্যাগের বিকল্প কিন্তু আমরা বাজার জুড়ে কোথাওই দেখতে পাইনি। তবে একটু সুখের দিক আছে, যেটা যে বড় বড় শপিং মল কিংবা সুপার শপের দিকে এখন কিছুটা পরিবেশ বান্ধব ব্যাগ, যেমন কাপড় কিংবা পাটের ব্যাগ ব্যবহার দেখা যাচ্ছে। তবে তার পরিমাণ কিন্তু খুবই কম এবং উল্লেখযোগ্য একটা অংশ কিন্তু এখনও সেই প্লাস্টিক ব্যাগের উপরেই ভরসা করছে। এবং এক্ষেত্রে আমরা যেমন যারা প্লাস্টিক ব্যাগের পাইকারি বিক্রেতা আছে এবং যারা ক্রেতা আছে, যারা প্রতিনিয়ত পণ্যগুলোকে প্লাস্টিকের ব্যাগে করে কিনছেন এবং প্লাস্টিক ব্যাগ সমেত কিনছেন, তাদের সঙ্গে যেমনটা আমরা কথা বলে জেনেছি, তারা কিন্তু এক বাক্যে স্বীকার করছেন যে প্লাস্টিকের ব্যাগ পরিবেশের জন্য ক্ষতিকর এবং তা ঘুরে ফিরে জলজ প্রাণী এবং মানব দেহেও সবার জন্যই ক্ষতিকর। এটা যেমন তারা স্বীকার করছেন এবং তারা একইভাবে বলছেন যে বাজারে তো এর বিকল্প ব্যবস্থা নেই। বাজারে যখনই এর বিকল্প ব্যবস্থা থাকবে তখন তারা তা সাদরে গ্রহণ করবেন। এবং এক্ষেত্রে তারাই বলছেন যে আইন বাংলাদেশে রয়েছে, 2 যুগ আগে যে আইন প্রয়োগ করা হয়েছে সেই আইন নিয়ে যেন কঠোর হয় এবং প্লাস্টিকের ব্যাগের বিকল্প হিসেবে যেন বাজারে অন্যান্য কোনো ব্যাগ আসে, যাতে করে প্লাস্টিক ব্যাগকে সত্যিকার অর্থেই বর্জন করা যায় এবং সত্যিকার অর্থে প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস উদযাপন করা হয়। তখনই আসলে এই দিবসের যথার্থতা মিলবে। তো এই ছিল আমার কাছে প্লাস্টিক ব্যাগ ব্যবহারের সর্বশেষ। রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত রাজশাহী থেকে ভারতের কলকাতা রুটে চালু হচ্ছে ট্রেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকের পর এই ঘোষণা আসে। জেলাবাসীর আশা, দ্রুত এই পথে ট্রেন চালু হলে ভোগান্তি কমবে ভ্রমণ পিপাসু, ব্যবসায়ী ও চিকিৎসা নিতে যাওয়া রোগীদের। হাবিবুর রহমান পাপুর তোলার ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদন।
রাজশাহী অঞ্চল থেকে প্রতিদিনই শত শত ভ্রমণ পিপাসু ও চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশ ভারতে যান। আমদানি রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরও কলকাতা সহ বিভিন্ন স্থানে যেতে হয়। কিন্তু চুয়াডাঙ্গার দর্শনা কিংবা যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যেতে নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয়। গত 22 জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠকে রাজশাহী থেকে কলকাতায় ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়। এতে খুশি এই অঞ্চলের মানুষ। রাজশাহী থেকে কলকাতা সরাসরি ট্রেন যাবে, এই খবর শোনার পর থেকে রাজশাহীবাসী আমরা সকলে খুব আনন্দিত। চিকিৎসার জন্য এটা সবচাইতে ভালো, যারা ঘুরতে যায় তাদের জন্যও ভালো। অনেকের কষ্ট লাঘব হবে এবং খরচের দিক দিয়ে অনেকে মানুষ কমে যাবে। এদিকে সামাজিক সংগঠন ও ব্যবসায়ী নেতারা জানান, দ্রুত এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ভোগান্তি কমবে ভ্রমণ পিপাসু ব্যবসায়ী ও রোগীদের। এই ট্রেন চালু হলে যারা পর্যটক হিসাবে এবং চিকিৎসার জন্য দ্রুত আমরা ভারতে যাই, সেই মানুষগুলির জন্য আমাদের বিশাল উপকার হবে। এই অঞ্চলে যারা ব্যবসা করে ইন্ডিয়া রিলেটেড, তাদের জন্য প্রচণ্ড উপকার হবে এবং আপনারা এই অঞ্চলে যে অর্থনৈতিকভাবে যে উপকারটা হবে সেটা কিন্তু এই ট্রেন চলাচলের মাধ্যম দিয়ে আরও বেশি বেগবান হবে। আর প্যানেল মেয়র জানান, ট্রেনটি চালু হলে যোগাযোগের ক্ষেত্রে যুক্ত হবে নতুন মাত্রা। পুরাপুরি এটা আমাদের প্রজেক্ট শেষ হলে এটা রাজশাহীতে আসলেই বদলে যাবে। রাজশাহী বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ শহর হবে ইনশাল্লাহ। পাশাপাশি এটি আমাদের জন্য একটা বড় পাওয়া আমি মনে করি, যে আমাদের যে বিড়ম্বনা, এই বর্ডারে যে কষ্ট, সেটি আমাদের লাঘব হবে। গত 22 জুন নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকে 10টি বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বৈঠক শেষে 13টি ঘোষণা দেয়া হয়। সেই ঘোষণার 1 নম্বরে রয়েছে রাজশাহী ও কলকাতার মধ্যে নতুন ট্রেন সার্ভিস চালু। বাংলাদেশের সমুদ্র সম্পদের সঠিক ধারণা ও ব্যবহার নিশ্চিতে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। পরিকল্পনা কমিশনের জিইডি বিভাগের সচিব ডক্টর কাউসার আহমেদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন এডিবি ভাইস প্রেসিডেন্ট ইং মিং ইয়ং। বলেন, বাংলাদেশের সমুদ্রের ইকোসিস্টেমের উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনায় সহায়তা করবে এডিবি। মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেছেন, ডেল্টা পরিকল্পনা 2100 বাস্তবায়নের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালী করার পাশাপাশি সমুদ্রকে কাজে লাগাতে বন্দরসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করে চলেছে সরকার। সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকার, বেসরকারি খাত ও গবেষকদের সমন্বয়ে দেশের সমুদ্র সম্পদকে টেকসইভাবে কাজে লাগানোর সুযোগ রয়েছে। 2031 সালের মধ্যে ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। এ লক্ষ্যে আগামী বছরের মধ্যে 30% লেনদেন হবে অনলাইনে। মঙ্গলবার আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ AmCham আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন প্রতিমন্ত্রী। জানান, বর্তমানে দেশে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টধারীর সংখ্যা 22,40 লাখ। ডেবিট, ক্রেডিট কার্ড এবং ইন্টারনেট ব্যাংকিং ক্যাশলেস বাংলাদেশ গঠনে বড় ভূমিকা রাখছে। জুন মাসে রেকর্ড প্রবাসী আয়কে অর্থনীতির জন্য ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। 40 কেজিতে 1 মণ হলেও চাঁপাইনবাবগঞ্জের আমের বাজারগুলোতে 52 থেকে 54 কেজিতে 1 মণ। বছরের পর বছর ধরে এই নিয়ম চলে এলেও কোনো পদক্ষেপ নেয়নি স্থানীয় প্রশাসন ও কৃষি মন্ত্রণালয়ে বারবার অভিযোগ দিলেও সমাধান মেলেনি বলে অভিযোগ ব্যবসায়ীদের। এ কারণে বাগান মালিকরা এই নিয়মেই বিক্রি করতে বাধ্য হচ্ছেন। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও শাহজাহান আলীর ছবি নিয়ে রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের বড় আমের বাজারের মধ্যে রোহনপুর ও ভোলাহাট অন্যতম। দৈনিক বাজারে টনকে টন আম বিক্রি হয় এসব বাজারে। তবে বাজারে আসা পাইকারি ক্রেতা ও আড়তদাররা 52 থেকে 54 কেজিতে 1 মণ হিসেবে আম কেনেন। বিক্রেতাদের অভিযোগ, একটি সিন্ডিকেট করে তাদের কাছ থেকে বাড়তি ওজনে আম কেনা হচ্ছে। মণ প্রতি 12 থেকে 14 কেজি বেশি নেয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। বছরের পর বছর এভাবেই আম বেচাকেনা হলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। এবছর আমের উৎপাদন কম হওয়ার পর এমন অনিয়মে লোকসানের শঙ্কায় তারা। 45, 46, 47, 48 এক কেজি বাড়তে 40 কেজিতে মন ছিল ভাইয়া, কিন্তু আর 52 কেজি নিচ্ছে। আমরা এটা তদন্ত চাই। ব্যাপারী, আড়তদার, ফড়িয়া, এই সিন্ডিকেটের কাছে আম চাষি, হাজার হাজার আম চাষি আমরা জিম্মি হয়ে পড়েছি।
এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কোনো আড়তদার, তবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট বিভাগগুলোর। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সার্বিক বিষয়টি জানিয়েছি, তাদের নির্দেশনা পাওয়া মাত্র আমরা আরও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের 37,604 হেক্টর জমির আম বাগানে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 4.5 লাখ মেট্রিক টন আম। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। জমকালো আয়োজনে উদ্বোধন হলো আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ স্পোর্টস। রাজধানীর বনশ্রীতে এই শোরুম উদ্বোধন করেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী মনোয়ারা বেগম। এ সময় জানানো হয় প্রতিষ্ঠানটির প্রতিটি শোরুমে বাইসাইকেল ও এর সরঞ্জাম, ক্রিকেট, ফুটবল, টেনিস ও অন্যান্য খেলার সরঞ্জামও পাওয়া যাবে। থাকবে ব্যায়ামের সরঞ্জামও। শিগগিরই সারা দেশে জেলা পর্যায়ে শোরুম চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন। বাংলাদেশ স্টার্ট আপ সামিট সামনে রেখে অনুষ্ঠিত হলো স্টার্ট আপ ফাউন্ডার্স মিট। স্মার্ট বাংলাদেশ অ্যান্ড লেস পসিবিলিটিস থিম নিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজন হচ্ছে এ সামিট। আয়োজন সামনে রেখে 27 জুন ঢাকায় স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেডের কার্যালয়ে হয় স্টার্ট আপ ফাউন্ডার্স মিট। এতে দেশের 8টি উল্লেখযোগ্য স্টার্ট আপের শীর্ষ প্রতিনিধি, ভেঞ্চার ক্যাপিটালিস্ট এবং ইকোসিস্টেম বিল্ডার স্টেক হোল্ডাররা অংশ নেন। বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়েও বেশি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করছে টেসলা। এ সময়ে কোম্পানিটির বিক্রি বেড়েছে 14%। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে এপ্রিল থেকে জুন পর্যন্ত 4,44,000 গাড়ি বিক্রি করেছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। তবে গত বছরের একই সময়ের তুলনায় তা এখনও 5% কম। বছরের শুরুর দিকে গাড়ি বিক্রিতে বেগ পেতে হয় কোম্পানিটির। এ সময় বিক্রি এতটাই কম ছিল যে 10% কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল টেসলা। ভারতে বাড়ছে বাংলাদেশি রান্নার কদর। বিশেষ করে বাংলাদেশের আঞ্চলিক খাবার নিয়ে নামকরা সব ভারতীয় রেস্তোরাঁ রীতিমতো ব্যবসা শুরু করেছে। আয়োজন করছে বাংলাদেশি রান্নার উৎসব। এবার খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুরের রান্না করা খাবার নিয়ে আয়োজন করা হচ্ছে খাদ্যমেলা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরটিতে বাঙালি এবং অবাঙালি মানুষের বসবাস। গত কয়েক বছর ধরে সিটি অফ জয়ে বেড়েছে প্রতিবেশী বাংলাদেশের খাবারের প্রতি আগ্রহ। মাছে ভাতে বাঙালির এমন প্রবাদকে পুঁজি করে এর সঙ্গে যুক্ত হচ্ছে নিরামিষ জাতীয় হরেক রকম বাংলাদেশি খাবারের প্রতি ঝোঁকও। এবার বাংলাদেশের খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুরের রান্না করা খাবার নিয়ে আয়োজন করা হচ্ছে অভিনব এক খাদ্যমেলার। হরেক স্বাদের খাবারকে এ ধরনের উৎসবের মধ্য দিয়ে ব্র্যান্ডিং করার প্রয়াসকে অনেকেই দেখছেন ইতিবাচক হিসেবে। বেসরকারিভাবে উদ্যোগের পাশাপাশি সরকারি পর্যায়েও খাদ্যমেলার আয়োজনের তাগিদ সংশ্লিষ্টদের। এতে বাংলাদেশি খাবার সম্পর্কে ভারতের স্থানীয় সাধারণ মানুষের স্বচ্ছ ধারণা তৈরি হবে বলে মত তাদের। এর মাধ্যমে সাধারণ মানুষ সুযোগ পাবেন পদ্মাপাড়ের বৈচিত্র্যময় রান্না চেখে দেখারও। 4 বিভাগের খাবার নিয়ে শুরু হতে যাচ্ছে কলকাতায় ব্যতিক্রমধর্মী বাংলাদেশি খাবারের খাদ্য উৎসব। আর তাতে সামিল হবেন কলকাতার ভোজনপ্রিয় বাঙালি এবং অবাঙালিরা, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। কলকাতার সল্টলেক থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাঁধ ভেঙে ফেনীতে ডুবছে বীজতলা, ভেসে যাচ্ছে পুকুরের মাছ। 10 বছরে 700 কোটি টাকা খরচেও ভাগ্য বদলায়নি সিলেট নগরীর। অপরিকল্পিত প্রকল্পে জলে যাচ্ছে অর্থ। যার কাছে যা নিয়ে পারে তাই না, 100 টাকা আধা ঘন্টা পরে 120 টাকা হয়ে যায়। সংকটের অজুহাতে 2 মাসে দ্বিগুণ বেড়ে পেঁয়াজের কেজিতে সেঞ্চুরি। বাজারে অস্থিরতার মধ্যেই ভবিষ্যতের রপ্তানির গল্প কৃষি বিপণনের। বছরব্যাপী উৎপাদনের পরামর্শ। এবং রাজশাহী থেকে ভারতের কলকাতা রুটে চালু হচ্ছে ট্রেন। ভোগান্তি কমবে ভ্রমণ পিপাসু ব্যবসায়ী ও রোগীদের। যোগাযোগের নতুন মাত্রায় খুশি স্থানীয়রা। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।